ইন্টারিম গভর্নমেন্ট এসে তো নদী কমিশনকে শেষ করে দিল, এটা কোনো অস্তিত্বই আর রাখলো না। তারা দিনের পর দিন কোনো চেয়ারম্যান নিয়োগ দিল না, কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো কর্মকাণ্ড করতে পারলো না, ফলে নদী কমিশনের অস্তিত্ব প্রায় হারাতেই বসেছিল। শেষ পর্যায়ে এসে একজন চেয়ারম্যান আসলো এবং এই সরকার ক্ষমতায় তো মাত্র অল্প কিছুদিন আসলো, কিন্তু আসার পরে তারা নদী কমিশন আইনটাতে কিছু পরিবর্তন এনেছে এবং এই নতুন আইনে অনেক কিছু ভালো কথা রয়েছে যেটা নদী সংরক্ষণের জন্য কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে কোনো প্রতিষ্ঠান, ইভেন রাষ্ট্র কিংবা সরকার পরিচালনা করার জন্য তো নেতৃত্বটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। আপনি যদি একদম অসৎ নেতৃত্বের অধীনে একটা প্রতিষ্ঠানকে দেন, তাহলে এই প্রতিষ্ঠান দুর্নীতিতে জড়িয়ে পড়বে। আপনি যদি একজন সৎ নেতৃত্বের অধীনে দেন, কিন্তু সেই সৎ নেতৃত্ব কার্যকর কোনো ভূমিকা রাখতে না পারে, তাহলে কোনো কাজ হবে না। কাজে এখানে এই প্রতিষ্ঠানকে কারা পরিচালনা করছে এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সরকারের যে ওভারঅল সাইকোলজিক্যাল স্ট্যান্ড, সরকার কি চায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আইন আছে আমাদের দেশে 1950 সালের নদী রক্ষার জন্য, ওইটাই যথেষ্ট ছিল। যদি ডেপুটি কমিশনারগুলি তারা তাদের ল্যান্ড ম্যানেজমেন্ট ম্যানুয়াল সঠিকভাবে ফলো করে রেভিনিউ কালেক্ট করতেন। এটা না করার জন্য কোনো ডেপুটি কমিশনারের শাস্তি কখনো হয় নাই। নদী দখলের জন্য কোনো দখলদারের শাস্তি আমরা দেখি নাই। নদী দূষণের জন্য কোনো দূষণকারীর শাস্তি কখনো আমরা দেখি নাই। নদী সংরক্ষণের জন্য দায়িত্বশীল যে এজেন্সিগুলি রয়েছে, ইনক্লুডিং নদী কমিশন, তাদের ব্যর্থতার জন্যে কখনোই তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের আন্ডারে আনা হয় না। এইগুলি যদি না করা হয়, তাহলে যতই আপনি আইন করেন, বরং দুর্নীতির আরেকটা নতুন ক্ষেত্র তৈরি হবে। আর যদি আপনি সঠিকভাবে নির্মোহভাবে নদী রক্ষার জন্য হোল অফ দ্য গভর্নমেন্ট অ্যাপ্রোচ নিয়ে আসেন, যদি বুঝতে পারেন যে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের ভাটির দেশকে নদী যদি নষ্ট করে দেন, টিকাতে পারবেন না, তাহলেই মূলত আপনার নদী সংরক্ষণ হবে। আর না হলে এই নদী কমিশন দিয়ে কিংবা সরকারের অন্যান্য মন্ত্রণালয় দিয়ে নদী রক্ষা হবে না, বরং তারা নতুন নতুন অজুহাত করে নদী ধ্বংসেরই প্রাতিষ্ঠানিক রূপ দিবে।